আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। এ বিষয়ে কার্যকর সমাধান চায় সর্বোচ্চ আদালত, বললেন প্রধান বিচারপতি। ডাকসু নির্বাচনী প্রচারে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রুমমেটের উপর হামলার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে শাহবাগ মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের অবস্থান। 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ইঞ্জিনিয়ারদের সাথে যে বৈষম্য চলে আসতেছে বিগত বেশ কয়েক বছর ধরে, সেই বৈষম্যের বিরুদ্ধে মূলত আমরা এখানে এসেছি। তারা হচ্ছে ইঞ্জিনিয়ার বেসরকারি মেডিকেল কলেজগুলোয় কমছে শিক্ষার্থী, তলানিতে 14 প্রতিষ্ঠান। ভর্তি শেষে 437 আসনে ফাঁকা। দুর্বল ও মানহীনতাকে দুষছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে পরিবার ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। আমদানির প্রভাব পড়েনি রাজধানীর চালের বাজারে। সংকটে সীমিত আয়ের মানুষ। কর্পোরেট কোম্পানির দৌরাত্ম্য কমানোর তাগিদ। ইন্ডিয়াতে আপনি এলসি পদক শুরু হয়েছে, যদি পুরোপূর্ণ এলসি করতে পারে বা বাজারজাত করে তাহলে কিছুটা অঙ্কে কমবে। কর্পোরেট কোম্পানিগুলো ফিল্ডে নামে, তারা একতরফাভাবে ধান চাউল কিনে আরম্ভ করে দেয়, তখন অন্য মেইলার বা অন্য মানুষগুলা কিন্তু তারা চাউল কিনতে পারতেছে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটা বারবার আর বিঘ্নিত না হয়। শুনানিতে প্রধান বিচারপতি আরও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সুদূর প্রসারী প্রভাব রাখে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত সহ কয়েকজন বিশিষ্টজন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করে। এ বিষয়ে এই মুহূর্তে বদিউল আলম মজুমদার কথা বলছেন। আমরা সরাসরি যাচ্ছি তার ব্রিফিংয়ে। এইরকম আরো অনেকগুলো যুক্তি আমি এই বইতে তুলে ধরেছি এবং যেগুলো আদালতে উত্থাপন করা হয়েছে। তো এই সব যুক্তিতেই কিন্তু আমরা মনে করি যে খায়রুল হকের রায়টা, যে ত্রয়োদশ সংশোধনী মামলার যে আপিল বিভাগের রায়টা, এটা যে যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয়। তার ভিত্তিতেই আপিল হয়েছে, তার ভিত্তিতেই আমরা এখন যে রিভিউ শুনানির আবেদন করেছি, এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে আমরা আশা করি যে প্রতিকার পাবো। আমরা আশা করি যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। থ্যাংক ইউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ দ্বিতীয় দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন অংশে লিফলেট এবং হ্যান্ডবিল বিতরণ করেন প্রার্থীরা। দিচ্ছেন শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা প্রদানের অঙ্গীকার। গতকাল থেকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে এবং প্রচারণা চালানোর ক্ষেত্রে কড়াকড়ি আচরণবিধি মানার কথাও বলা হয়েছে। কমিশন জানিয়েছে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন গুরুতর অসদাচরণ হিসেবেই গণ্য হবে। তবে এরই মধ্যে বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেছেন প্রার্থীরা। তারপরও নির্বাচন নিয়ে তারা আশাবাদ। আর এছাড়া ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়ছেন 470 জন প্রার্থী। আমি একজন নির্দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি যদি নির্বাচিত হতে চাই, তাহলে আমি বলতে চাই যে আমি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবো না বা কোনো মাদার পার্টির পারপাস সার্ভ করবো না। আমার মেইন প্রায়োরিটি থাকবে যে আমাদের ইউনিভার্সিটিতে বাজেট বাড়ানো। সেটার জন্য হচ্ছে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা হচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনগুলো বাড়ানোর চেষ্টা করব। ডিপার্টমেন্টকে অ্যালাইন করে বাংলাদেশে অনেক ক্ষেত্রে জব পাওয়া যায় না। সো সেই ক্ষেত্রে আমি হায়ার স্টাডির জন্য যদি বিদেশ যেতে চাই, আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে ওই অর্থে আমাদেরকে হায়ার স্টাডির যে কনসালটেন্সি ফার্মগুলো, তাদের সাথে কমিউনিকেট করানো হয় না। সো এই একটা সমস্যাকে অ্যাড্রেস করে আমি কাজ করতে চাই। 3 দফা দাবি আদায় লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। পাশাপাশি সাবেক এক শিক্ষার্থীকে কর্মস্থলে হেনস্থার অভিযোগে বিচারেরও দাবি জানিয়েছেন তারা। দুপুর 1টার মধ্যে দাবি মানা না হলে মার্চ টু সচিবালয়ে কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন তারা। যদিও 1টা পার হয়ে গেছে, এখন সকাল থেকেই রাজধানী শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এবং কর্মসূচিতে অংশ নিতে ভোরে কুয়েট, চুয়েট এবং রুয়েট থেকে শিক্ষার্থীরা রাজধানীর উদ্দেশ্যে রওনা হন। আর কুয়েট থেকে 3টি বাসে প্রায়
150 জন শিক্ষার্থী এই আন্দোলনে যোগ দেন। আন্দোলনকারীদের অভিযোগ 6 মাস ধরে দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি, তাই বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন। এদিকে বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। বলেছেন, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমেই পেশ করা হলে সহজে সমাধান করা সম্ভব। বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে যে বৈষম্য চলে আসতেছে বিগত বেশ কয়েক বছর ধরে, সেই বৈষম্যের বিরুদ্ধে মূলত আমরা এখানে এসেছি। অ্যাডমিশনে ভালো রেজাল্ট করে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে বিএসসি পাস করা লাগে, তারপরে যে আমরা নবম গ্রেড ঢুকতে পারি, ঠিক আছে। কিন্তু তারা এখানে দেখা যায় যে ডিপ্লোমা পাস করে কয়েকদিন চাকরি করার পরে নবম গ্রেড দখল করে ফেলে। নবম গ্রেডে হচ্ছে অটোমেশনটা বন্ধ করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা হচ্ছে ইঞ্জিনিয়ার ইউজ করতে পারবে না। কিছু বেসরকারি মেডিকেল কলেজ এতটাই দুর্বল যে তারা শিক্ষার্থী পাচ্ছে না। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বললেন, মানহীনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এবার 14টি কলেজে সবচেয়ে কম শিক্ষার্থী পেয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষে ফাঁকা 437টি আসন। যে তালিকায় প্রেসিডেন্ট আব্দুল হামিদ, বিক্রমপুর ভূঁইয়া ও সিটি মেডিকেল কলেজ তলানিতে। চলতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেন 1,31,000 শিক্ষার্থী, পাশ করেন 60,000-এর বেশি। সরকারি 37টিতে ভর্তি শেষে বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু হয়। আসন 6,293টি। সরকারি কলেজের মতোই বেসরকারিতেও ভর্তি চলে অটোমেশন পদ্ধতিতে। শিক্ষার্থীরা তাদের মেধাক্রম অনুযায়ী কলেজ বাছাইয়ের সুযোগ পান। এতে 67টি মেডিকেল কলেজে ভর্তি হয় 5,856 জন। ফাঁকা থাকে 437টি আসন। আমার যেমন লাইব্রেরি জরুরি, আমার যেমন মিউজিয়াম জরুরি, প্রত্যেকটা জিনিসের কিন্তু আমার ল্যাবরেটরি জরুরি। মানুষ তো সব জানে যে ওখানে পড়তে গেলে আসলে ডাক্তার হওয়া যাবে না, ডাক্তার নামের একটা যে কোনো একটা বস্তু হওয়া যাবে। তো আলটিমেটলি ওই সমস্ত জায়গায় তো ভর্তি হচ্ছে না। সবচেয়ে কম শিক্ষার্থী পেয়েছে কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ। আসন 95টি হলেও শিক্ষার্থী ভর্তি হয়েছে মাত্র 43 জন। মুন্সিগঞ্জের বিক্রমপুর ভূঁইয়া মেডিকেলে শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র 14 জন, অথচ আসন 57টি। আর গাজীপুরের সিটি মেডিকেলে ফাঁকা আছে 42টি আসন। এছাড়া নারায়ণগঞ্জের ইউএস বাংলা মেডিকেল, সিলেটের পার্ক ভিউ, রংপুরের প্রাইমে বেশ কিছু আসন ফাঁকা। শুধু তাই নয়, ঢাকার কলেজ হওয়ার পরও মার্কস, আশিয়ান, শাহাবুদ্দিন মেডিকেলে শিক্ষার্থী ভর্তির আগ্রহ ছিল কম। একটা ছাত্র না পাওয়া এটা একটা ইনডিরেক্ট রিফ্লেকশন যে উনি আসলে মানসম্মত প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থ হয়েছেন বিধায় অভিভাবক আর ছাত্রছাত্রীদের কাছে কলেজটি পছন্দের কলেজ হয়ে উঠতে পারছে না। কলেজ মালিকদেরকে আসলে এই চিন্তাটা রিয়েলাইজ করতে হেল্প করবে যে ওনার কলেজে আসলেই ছাত্ররা ভর্তি হতে চাচ্ছেন না। অটোমেশন পদ্ধতি চালু হওয়ার আগে শিক্ষার্থী ভর্তির কর্তৃত্ব ছিল কলেজের হাতে। এখন স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ায় বেড়েছে স্বচ্ছতা এবং মেধাবী শিক্ষার্থী ভর্তির হার। আর এতেই অসুবিধায় পড়েছে মানহীন মেডিকেল কলেজ। বিশেষ করে যারা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পড়তে চান তারা তো অর্থের বিনিময়ে পড়েন। তারা চান একটা উপযুক্ত মানসম্পন্ন মেডিকেল কলেজে শিক্ষা লাভ করবেন। সেক্ষেত্রে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন নয় সেগুলোর চাহিদা দিনে দিনে কমে আসবে এবং আমরা মনে করছি যে এরকম একটা ন্যাচারাল ওয়েতেই যেগুলো মানসম্পন্ন মেডিকেল কলেজ নয় সেগুলো একদিন বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। রাজনৈতিক বিবেচনা ও তদবিরের জোরে অনেক মেডিকেলে আসন বাড়ানোর অভিযোগ আছে। সেগুলোর আসন যৌক্তিকভাবে কমানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে বহির্বিশ্বে পৌঁছানোর দাবি জানালেন তার পরিবারের সদস্যরা। বলেন, জাতীয় জীবনে কবি যে অবদান রেখেছেন তা সবার জানা উচিত। কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানায় পরিবার এবং এ সময় নজরুল রচনা ও তার কর্মকাণ্ডকে স্কুল কলেজে পাঠ্যক্রমে রাখার আহ্বানও জানান কবির নাতনি খিলখিল কাজী। এরপরে কবি স্মরণে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। আশ্বাস দেন ঢাবিতে বাড়ানো হবে নজরুল গবেষণা ও চর্চা। কিভাবে একাডেমিকভাবে নজরুলের সৃষ্টিকে তুলে ধরা যায় সেই চেষ্টা করা হবে বলেও জানান তিনি। সকালে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান সব জায়গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সরব উপস্থিতি ছিল। জাতীয় কবি চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে এসেছে বিএনপি, এমনটাও বলেন তিনি। সকল স্কুল কলেজের কাছেও একটা আবেদন থাকলো যারা যেন অবশ্যই নজরুলের রচনা এবং তার জীবন কর্মকে সকল ছাত্রছাত্রীদের মাঝে সকল মানুষের কাছে ছড়িয়ে দেন। কিভাবে
আমাদের একাডেমিক এবং প্র্যাকটিসিং জগৎকে প্রতিফলিত করবে সে সম্পর্কেও তিনি কিছু ধারণা দিয়েছেন। যে চেতনা তিনি গোটা জাতিকে দিয়েছেন সেই চেতনাকে ধারণ করেই আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সংগ্রাম পরিচালনা করেছেন। বাজারে বেড়েছে চালের সরবরাহ, ভারত থেকে চাল আসছে। রাজধানীর বাজারেও আমদানি করা নাজিরশাল, কিন্তু উচ্চ মূল্যেই স্থির চালের বাজার। দোকানিরা বলছেন সরবরাহ বৃদ্ধি করা গেলে দাম কমতে পারে, তবে কমাতে হবে কর্পোরেট কোম্পানিগুলোর দৌরাত্ম্য। বেশি দামের কারণে চাপের মুখে নিম্নবিত্ত। রাজধানীর অন্যতম বড় চালের আড়ত কারওয়ান বাজার। এই আড়ত থেকেই দেওয়া হয় বড় অংশের চালের যোগান। এক মাসের বেশি সময় ধরেই চালের দামে ঊর্ধ্বগতি। সরবরাহ কম, এই দোহাই দিয়ে বাড়িয়ে দেওয়া হয় দাম। এতে বিপাকে পড়ে সীমিত আয়ের মানুষ। আগে 50 টাকা কেজি হলে বস্তা 10 রাখ কিনলে 50 টাকা কেজি হলে পাওয়া যেত, এখন বেশি লাগছে, 1500 টাকা আছে, তাতে মনে করো 50-60-এর মতো কেজি আসছে। সাধারণ মানুষের লেয়ারই কষ্ট, কমানো তো উচিত। বাজার বাগে আনতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কমিয়ে দেওয়া হয় আমদানি শুল্ক। ভারত থেকে এরই মধ্যে দেশে ঢুকেছে চাল, বিশেষ করে নাজিরশাইল চাল এসেছে বেশি। কারণ বাজারেও দেখা মিলছে ভারতীয় চাল। দোকানিরা বলছেন এই চালের দাম তুলনামূলক কম। ইন্ডিয়ান চাল আসা শুরু হয়েছে আজকে 1 সপ্তাহ হয়েছে। বর্তমান দেশি চালের থেকে যেতে প্রায় 8-10 টাকা কম। এই জন্য বর্তমান চাহিদা কম, আমাদেরও বেচা বিক্রি কম। যদি ঠিক মতন এলসি ঠিক মতন বাজারে আসে তাহলে দাম আরো কমবে। ইন্ডিয়াতে আপনি এলসি প্রথম শুরু হয়েছে, যদি পুরোপূর্ণ এলসি করতে পারে বা বাজারজাত করে তাহলে যে কিছুটা অঙ্ক কমবে, আর যদি কিছু করে আবার ভদ্র হয়ে তাহলে আবার দ্বিগুণ বাড়বে। বাংলাদেশের চালের দাম ওইভাবে আছে, আরো 8 চাল বস্তা প্রতি 20 টাকা বাড়ছে। বাজারে ভারতীয় স্বর্ণা এবং মিনিকেট চাল দেখা যায়নি, ফলে আমদানি করা চালের যোগান কম থাকায় দেশীয় চালের বাজার এখনো চড়া। যদি অ্যাভেলেবেল চালটা আসে তাহলে বাজারটা নিয়ন্ত্রণে চলে আসবে। মিনিকেটটা হলো আপনার 76 থেকে 78 টাকা কেজি, আর নাজিরশাল হলো 72 থেকে 84 পর্যন্ত কোয়ালিটি বুঝা। এক মাসের বেশি সময় ধরে মোটা, মাঝারি ও সরু চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। চালের ভরা মৌসুমেও সংকট তৈরি করে বৃদ্ধি করা হচ্ছে দাম। প্রশ্ন হচ্ছে কাদের নিয়ন্ত্রণে বাজার? কোম্পানি যেদিন থেকে ফিল্ডে নামছে তারা ওই দিন থেকে সিজনে চাউলের দামটা বেশি হয়। সিজনে তো চাউলের দাম বেশি হওয়ার কথা না, চাউলের দামটা চৈত্র বৈশাখ মাসের চাউলের সিজন। কর্পোরেট কোম্পানিগুলো ফিল্ডে নামে, তারা একতরফাভাবে ধান চাউল কিনে আরম্ভ করে দেয়। তখন অন্য মেইলার বা অন্য মানুষগুলা কিন্তু তারা চাউল কিনতে পারতেছে না। 10 টাকার মালটা তারা 12 টাকা কিনে ফেলাই দিচ্ছে। দাম নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানে তদারকি নেই, ফলে চালের বাজার নিয়ে ভোক্তার হাহুতাশ বাড়ছে।